শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত পিউলি মেডিকেল 24 এ। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, এই যে আপনারা আমার কথা শুনছেন, পাশাপাশি প্রতিদিন শুনছেন নানা শব্দ, কখনো প্রিয়জনের কথা, কখনো আজানের ধ্বনি বা গান, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কান কতটা গুরুত্বপূর্ণ, এই শ্রবণ কতটা গুরুত্বপূর্ণ? অথচ আমরা উদাসীন থাকি এই কানের ব্যাপারেই। এর যত্ন আমাদের কাছে খুব একটা পাত্তা পায় না। আজকে এ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে কানের যত্ন, এবং কথা বলতে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার জহির আল আমিন, সিনিয়র কনসালটেন্ট SIBL। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে যাচ্ছি এই কানের যত্ন নিয়ে। তার আগে আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, দর্শক আপনারা কিন্তু আমাদের আজকের অতিথির কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তরটি আপনার কাছে পৌঁছে দিতে। স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করুন। তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। কানের যত্ন নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। কান নিয়ে যখনই আমরা কথা বলতে যাই, প্রথমেই যেই কথাটি আসে তা হচ্ছে গিয়ে কথা শোনা হয় এই কান দিয়ে, কিন্তু এর পাশাপাশি আমরা জানি কানের আরো অনেক কাজ আছে। তো প্রথমে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলেন কানের আর কি কি কাজ আছে? কানে তো আমরা কথা শুনি, এটা তো আমরা সবাই জানি। কথা শুনি, কথা বুঝি। সাউন্ড শুনলে তো হবে না, অনেক সময় আমরা শব্দ শুনি কিন্তু শব্দটা বুঝতে পারি না, একেবারে পারসেপশন। একটা হলো হিয়ারিং, একটা হলো পারসেপশন অফ মানে সাউন্ড, দুইটা। আর একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে মাথা, মানে ব্যালেন্স, মাথা ঘুরানো। আমাদের কিন্তু কান দিয়ে কিন্তু আমাদের শরীরে ব্যালেন্স মেনটেন করি। আমাদের শরীরে ব্যালেন্সের জন্য ব্রেন হলো সেন্ট্রাল অর্গান, আর পেরিফেরাল অর্গানের মধ্যে একটা হলো চোখ। চোখটা নিয়ে অতখানি সমস্যা হয় না ব্যালেন্সে, তবে কানটা নিয়ে অনেক সমস্যা হয়। মাথা ঘোরানোর একটা অন্যতম প্রধান কারণ হলো কান এবং ঘাড়। এই হ্যাঁ, পেরিফেরাল আমাদের যে ব্যালেন্স মেকানিজম, ইকুইলিব্রিয়াম সিস্টেম, সেটার জন্য কিন্তু কানটা একটা বিরাট রোল। কিন্তু আমাদের দেখা যায়, অনেকেই দেখা যায় কি হয়তো অনেক দিন ধরে কান দিয়ে পুষ পানি পড়তেছে, কানে সমস্যা হচ্ছে, কেয়ার করে না। ঠিক আছে, কানে একটা কম শুনি, এক কানে কম শুনছি, আরেক কানে তো শুনছি। একসময় দেখা যায় কি তার মাথা ঘোরা শুরু হয়, তখন হয়তো সে এসে আমাদের কাছে হাজির হয়, অথবা বিভিন্ন নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে যায়, ওর কাছে বুঝে পায় না কোথা থেকে হচ্ছে, কিন্তু তার কানের সমস্যা তো 20 বছর ধরেই আছে। কিন্তু এই জন্য ব্যালেন্স একটা ভেরি ইম্পর্টেন্ট থিং আমাদের মনে রাখতে হবে। আপনি খুব গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, কানের মাধ্যমে ব্যালেন্স বা আমরা যেভাবে দাঁড়িয়ে আছি বা বসে থাকি এই অবস্থাটা ঠিক করা হয়, এবং অবশ্যই এই ব্যাপারে সবচেয়ে বেশি মানুষ উদাসীন থাকে। তো এই যে কানের ক্ষেত্রে আসলে যত্নটা কথা যেহেতু আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, প্রথমে একটু জানতে চাই, একটি অভ্যাস অনেকেরই আছে, কানের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার করতে হয়। এই ব্যাপারে চিকিৎসকরা কি বলেন? এটা একটা বিশাল কোশ্চিন। আগে তো আমি দেখতাম কি প্লেনের মধ্যে কটন বার্ড নাই, এখন ইদানিংকালে দেখি প্লেনের মধ্যে কটন বার্ড বিক্রি হয়, মানে থাকে। তারপরে বড় বড় 5 স্টার হোটেলে কটন বার্ড থাকে। এটা যে কোত্থেকে তৈরি হলো আমি এখনো বুঝি না। এটা একটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা থেকে তৈরি হয়েছে। হয়তো চুলকালে যাদের বেশি অবস্থা খারাপ তাদের হয়তো কটন বার্ড লাগে, কিন্তু সাধারণত কটন বার্ডের কোনো রোল নাই। কান আল্লাহ আপনাকে কান দিয়েছে, আপনার তরফ থেকে, আল্লাহর তরফ থেকেই কান পরিষ্কার হবে। এটি হলো মধ্য কথা। কিন্তু আমরা কিন্তু ভুল করি, আমরা মনে করি কানটা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করতে যেয়ে কিন্তু আমরা যেটুকু লাভ করি তার চেয়ে বেশি ক্ষতি করি। কারণ কানের ভিতরে আমাদের যে স্কিনটা আছে এটা কিন্তু মুভমেন্ট হয় একটা। আমাদের যেরকম নখ যেরকম বাড়ে সেরকম আমাদের কানের চামড়াটাও কিন্তু বৃদ্ধি হয়, এবং বৃদ্ধি হয়ে ভিতর থেকে বাইরের দিকে হয়। যখনই আমি কটন বাড ইন্ট্রোডিউস করছি তখনই কিন্তু আমি এটার উল্টা দিকে যাচ্ছি, কারণ গতিটা হলো ভিতর থেকে বাইরে, আর আমি দিচ্ছি কটন বাড বাইরে থেকে ভিতরে, ফলে আমাদের এই মুভমেন্টটাকে সে বাধাগ্রস্ত করছে। তাও 2 নম্বর হলো কানের ভিতরে যে বাইরের 1/3, এখানে কিন্তু নাই, আর নাম কি কোনো ব্যাকটেরিয়া, সেখানে অনেক ব্যাকটেরিয়া আছে, কিন্তু ভিতরের 1/3 থেকে 2/3 কোনো ব্যাকটেরিয়া নাই। নর্মাল, এটা আল্লাহ তরফ থেকে জিনিস। আপনি যখন ঢুকায় কটন বাডটা তখন আমরা ব্যাকটেরিয়ার বাইরে থেকে ভিতরে ইন্ট্রোডিউস করি, দুইটা সমস্যা করতেছি আমরা। কান আপনার দিচ্ছে আমাদের চাইতে কুকুর অনেক বেশি শোনে না। আমরা তো ধরেন আপ টু 20,000 হার্টস পর্যন্ত আমরা শব্দ শুনি, কুকুর শুনে 40,000 হার্টস পর্যন্ত। ওই যে ডগ হুইসেল আছে না, ওরা তো আপনার আসলে একটা স্পেশাল হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করে, আমরা শুনতে পাই না, কিন্তু কুত্তা ঠিকই শুনতে পায়। কুকুর ঠিকই শুনে কি তার কানে একটা শব্দ আসতেছে। এতে তো কানের তো ওদের কানকে পরিষ্কার করে।
কান তো ছোট জায়গা, চামড়ার উপরে উকুন জমলে পাখিতে পরিষ্কার করে, অনেক ঘটনা ঘটে, কিন্তু কানের ভিতরে কে পরিষ্কার করে? কানের ভিতরে পরিষ্কার করে এরকম কোনো জীবজন্তু নাই যে একজনের কান একজন পরিষ্কার করতেছে। তাহলে তাদের ব্যাপারটা কি? ব্যাপারটা হলো কান আল্লাহ দিছে, কান অটোমেটিকলি পরিষ্কার হয়। আমরা কানে যত গুতাগুতি করব ততই সমস্যা। হ্যাঁ, এটা তাদের জন্যই প্রযোজ্য, তাদের কান নর্মাল আছে। কানের মধ্যে এটা অসুখ হয়ে যায়, তাহলে তো অবশ্যই এটা চিন্তা ভাবনা করতে হবে, সেটা আলাদা ইস্যু। কিন্তু যদি আপনার কান যদি সুস্থ থাকে, নর্মাল থাকে, আপনার কান পরিষ্কার করার দরকার নাই, এটা অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, একটা কাজ করতে, দুইটা জিনিস হয়। আমাদের যারা একটু বয়স হয়ে গেছে তাদের কানের মধ্যে লোম তৈরি হয়, লোম তৈরি হলে কিন্তু পরিষ্কার একটু বাধাগ্রস্ত হয়। এটা বোধহয় আল্লাহ তরফ থেকে ইএনটি ডাক্তারদের প্রসারের জন্য এটা বানায় দেওয়া হয়েছে, কি এখানে ধরুন কানে কিন্তু ওই যে লোম পরিষ্কার হয় না। আরেকটা হলো আমরা যদি কানের মধ্যে অনেক সময় চুলকাই টুকা আঙ্গুল দিই, অন্য জীবজন্তু তো কানের মধ্যে আঙ্গুল দিতে পারে না, আঙ্গুল দিলে কিন্তু এই যে মুভমেন্টটা এটা কিন্তু বাধাগ্রস্ত হয়। এই জন্য একটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা কানের মধ্যে তেল দিতে পারি। অনেকে বলবে, অনেকে ডাক্তার বলছে কানের মধ্যে তেল দিবেন না, এটা ঢুকাবেন না, পানি ঢুকাবেন না, এটা সত্য। কিন্তু এটাও সত্য কি, যদি আপনার কানে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কানের মধ্যে যদি রেগুলার 1 ফোঁটা করে তেল দেন, বেশি গরম করার দরকার না, গরম করে কান পুড়াই দিবেন, ডিম্প্যানিক মেমোরি, ইয়ারড্রাম ইনজুরি হবে। আপনি আঙ্গুল ঢোকান, আঙ্গুল ঢোকায় কানে এইভাবে দেন। আগে আমরা ছোটবেলায় কিন্তু এটা করতাম, আমরা করতাম না, আমাদের বাপ দাদারা করতো। গোসল করার সময় নাকের মধ্যে একটু তেল, এখানে একটু তেল, নাভিতে একটু তেল দিত। এটা আগেকার দিনে ছিল। এটা কিন্তু এটা ওল্ড ইজ গোল্ড, এটা একটা ভেরি জিনিস। একটা তেল দেন, একটু তেল দেন রেগুলার, গরম করার দরকার নাই, ঠান্ডা করার দরকার নাই। গরম দিলেও কানের সমস্যা হবে, ঠান্ডা করলে কিন্তু মাথা ঘুরাবে। কিছু করার দরকার নেই, তেল দেন, দেখবেন কি কানের ভিতরে ময়লাগুলো অটোমেটিকলি ভাই। কিন্তু দিতে হবে প্রত্যেক দিন, একদিন দিয়ে 1 মাস বসে থাকলে হবে। তাহলে এই যে কানের মধ্যে ময়লা জমে বা ওয়্যাক্স বলে, এটি কখন হয় এবং কখন গিয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আসলে তো কানের মধ্যে ময়লা জমবে না। আপনি যদি নর্মাল কান রাখেন, কানের মধ্যে খোঁচাখুচি না করেন, কানের মধ্যে রেগুলার তেল দেন, ময়লা জমবে না। জমে ওই যে বললাম, আমাদের মতো যারা একটু বয়স হয়ে গেছে, কানের মধ্যে লোম গজাইছে, তাদের একটা সমস্যা হয়। আর একটা সমস্যা যারা ধুলাবালির মধ্যে বেশি থাকে, সেখানে একটা ওয়্যাক্স জমা, একটা প্রবণতা। ওয়্যাক্সটা আসলে কানের যেগুলো সফট স্কিন, যেটা খসে যায়, তার সঙ্গে তেল, তার সঙ্গে ধুলাবালি জমে এটা ওয়্যাক্সটা তৈরি হয়। কাজে আপনি যদি রেগুলার ইটা দেন, এর নাম কি, তেলটা দেন, অলিভ অয়েল, জাস্ট অলিভ অয়েল, মানে সর্ষের তেল, নারিকেল, যেগুলো তেল, ভেজাল না হলেই হলো। অলিভ অয়েল হয়তো একটু ভালো, যে অলিভ অয়েলটা যদি আপনি রেগুলার কানে দেন, তো অটোমেটিকলি কানে ময়লা জমবে না। তবে একবার জমে গেলে কিন্তু দেখা যাবে এই অলিভ অয়েলটা কিন্তু কানের ময়লাটাকে ফুলাই দিবে, ফুলাই দিয়ে আপনার কানটাকে যেটুকু শুনতেছিলেন সেটা কমাই দিবেন। অলিভ অয়েল দিলাম, আমার কানটা বন্ধ হয়ে গেল, এটা হবে কারণ আপনার কানের মধ্যে অলরেডি ময়লা জমে আছে। কিন্তু আপনার যদি কান নর্মাল থাকে, সুস্থ থাকে, ধরে নিচ্ছি সবার বেশিরভাগ লোকের তাই হয়, তাইলে হবে। আর কানের মধ্যে যদি আপনার কোনো সমস্যা থাকে, কানে ব্যথা থাকে, ডিসচার্জ থাকে, কানে পুষপানি পড়ে, তাহলে অবশ্যই তেল দেওয়া যাবে না। তখন কানকে শুকতে রাখতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে, স্পেশালিস্টকে দেখার জন্য কি সমস্যাটা কোথায় আছে। জি, এই যে আপনি যে কথাটি বললেন, স্পেশালিস্টকে দেখাতে হবে বা বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আমাদের দেশে এখন আমরা অনেক সময় দেখি যে ফুটপাথের মধ্যে কান পরিষ্কার করা হচ্ছে, তাহলে এটি মজা লাগে, খুব মজা লাগে। সুন্দর করে হেডলাইট, এই যে মিরারটা আছে উল্টা দিকে দিয়ে, ওটা সূর্য আলো দেখে, আসলে ওটা কানে কিছু দেখে না সে। এটা তো অত্যন্ত একটা খারাপ জিনিস। 1 নম্বর হলো, আমাকে বলতেছে, আমি বললাম কত টাকা, বলে 10 টাকা। নাকি স্পেশাল কিছু আছে, বলে অ্যান্টিবায়োটিক দিয়ে করা হয়, ওটার জন্য আবার 20 টাকা। তো এটা আসলে অত্যন্ত জঘন্যতম একটা জিনিস। এই কানের ভিতরে কিছু ঢুকানোটাই জঘন্য। আপনি যদি ঢুকান, আর আপনার বাসার মধ্যে একটা বাচ্চা থাকে, একটা বাড়ি মারে, কানের প্রতি অনেক ফুটা আসে আমাদের কাছে, কান পর্দা ফেটে গেছে, বাচ্চা একটা বাড়ি মেরেছে, থাপ্পড় মেরেছে, বাচ্চাদের একটা গুণ, আমি কানে করছে, খুব আরাম করে সে চুলকাচ্ছে, মানে আর এদিকে একজন বাচ্চা মেরেছে। আর এই যে বাইরের যে যারা এগুলো করে রাস্তা ধারে, এরা তো অত্যন্ত নোংরা জিনিসপত্র ইউজ করে, পরিষ্কারের দ্বারা নাই বেলা, এবং তারা কানের আর্কিটেক্ট, মানে কানের স্ট্রাকচার সম্বন্ধে তারা কিন্তু জানে না। ফলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। কানের ওয়ালের ইনজুরি হতে পারে, কানের পর্দার ইনজুরি হতে পারে, আর সবচেয়ে বড় কথা ইনফেকশন তো ইন্ট্রোডাকশন হয়। কাজে এটা আমার মনে হয় এটা করা উচিত না, এটা খুব কঠিন কাজ। এই যে কানের মধ্যে ব্যথা হয় অনেকের বিভিন্ন সময় বিভিন্ন কারণে, তো এর মধ্যে সবচেয়ে বেশি কি কারণে হয় এবং আসলে তখন কি করা উচিত? কানের মধ্যে ব্যথা হয়, মেন কারণ হলো কানে ওয়্যাক্স জমে গেলে ব্যথা হয় সাধারণত, এটা হলো সবচেয়ে কমন। আর বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমন হলো কানের মধ্যে যদি ইনফেকশন হয়। এখন বাচ্চারা দেখা গেল কি, এটা সাধারণত বাচ্চারা বলে না, তাহলে বাচ্চা দেখা গেলো সর্দি কাশি লাগছে, সর্দি কাশি লাগার পরে বাচ্চা নাক দিয়ে পানি পড়ছে, সর্দি কাশি না, নাক দিয়ে পানি পড়ছে, ধরেন আপার রেসপিরেটরি ইনফেকশন, কমন কোল্ড যেটা হয়। হওয়ার পরে দেখা গেলো নাক দিয়ে পানি পড়ছে, বাচ্চা রাতে ঘুমায় গেল, একটু জ্বর জ্বর ভাব আছে, রাত্রেবেলা ঘুমায় গেল, ভোরবেলা দেখা গেল কি প্রচন্ড কান্নাকাটি শুরু করছে। বাচ্চা কাঁদলে যতই ঘাড়ে নেন, মাথায় নেন, ও আর থামবে না।
থামবে না, ও কান্তি আছে, কান্তি তার কানের মধ্যকর্ণে, এটা আমরা যেটা দেখি যেটা বাইরে আছে সেটা হলো বহির্কর্ণ, মধ্যকর্ণে কিন্তু ইনফেকশন চলে আসছে নাকের থেকে, নাকের পিছনে ন্যাজোফেরিংস আছে, ওখানে স্টেশন টিউব আছে, স্টেশন টিউব দিয়ে কানের ভিতরে চলে যায় ইনফেকশনটা। ও বাচ্চা থামবে না, আপনি যতই দেন না কেন। থামাবার দুইটা উপায় আছে, হয় প্যারাসিটামল দিতে হবে অথবা একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি, বাচ্চার কানটা পর্দাটা ওই পুজ জমে পর্দাটা ফেটে পুজটা বাইরে আসে, ছোট্ট একটা ফুটা হয়। পর্দা ফাটা মানেই নাকি কানে মহাসর্বনাশ হলো। এমন কোনো বাচ্চা আজ পর্যন্ত তৈরি হয় নাই যার কান একবার না একবার এই এই মিডল ইয়ার ইনফেকশন অ্যাকিউট অটাইটিস মিডিয়া হয় নাই। এমন আমারও হয়েছে, আপনারও হয়েছে, কেউ টের পাচ্ছে কেউ টের পায় না। ফেটে বাইরে আসে তখন কান দিয়ে পানি টানি চলে আসে, অনেক দেখা যায় কান দিয়ে একটু গড়গড় করে কিছু পানি বের হলো, বাচ্চা আরাম করে ঘুমা গেল। বাচ্চা তো টায়ার্ড ছিল আগে, বাচ্চা আরাম করে ঘুমায় গেল, আর কোনো খবর নাই, বা শেষ এপিসোডটা এই যে চলে গেল। কানের পর্দা ফুটা হয়ে গেল, এই পর্দাটি কি পরবর্তীতে এমনি ঠিক হয়ে 100% যাবে? ক্ষেত্রে 100% ক্ষেত্রে পর্দাটা ঠিক হয়ে যাবে, প্রোভাইডেড আপনি একটা জিনিস করতে হবে কি, কান দিয়ে যখনই পুষ পানি বাইরে হবে কানটা শুকনা রাখতে হবে। কানটা আপনি শুকনা রাখেন, যে কারণে হচ্ছে সেটা চিকিৎসা করেনি, দরকারই নেই। ঠান্ডা লাগছে, ঠান্ডা এমনি চলে যাবে, কারণ বেশিরভাগ কোল্ড বা কমন কোল্ড যেটা আমরা বলি সর্দি কাশিতে এমনি চলে যায়। প্যারাসিটামল খাইতে হয় যদি জ্বর 100 বেশি থাকে, আদারওয়াইজ এটা কিছু দরকার নেই। আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমরা রুগী আসলে আমরা দিয়ে দিই, ভিআইপি রুগী থাকলে আরও বেশি দিই, কারণ আমাদের জ্বালিয়ে মারে ফোন করে, তাই আমরা একটু দিয়ে দিই, একটু ঝামেলা চুকে গেল। আমাকে একজন আমার রুগী বলে, স্যার এরকমভাবে বাংলাদেশে তো এগুলো হয় না, লন্ডন স্টাইল, আমি বিদেশ থেকে আসলাম, এলে কি এগুলো তো হয় না, আমাদেরকে ওষুধ দেন, ওষুধ দিয়ে আমরা তাড়াতাড়ি ভালো হতে চাই। জি, আমাদের দেশে তো এটা একটা প্রবণতা, আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা। তাই যাই হোক, এটা এমনি চলে গেলে পর্দার ফুটা, আপনি এই কানটাকে শুকনো রাখেন, প্রোভাইডার আপনি খোঁচাখুচি না করেন, আপনার এগুলো 100% ক্ষেত্রে হিল করে যাবে। 100%। বড়দের ক্ষেত্রেও তো এরকম দেখা যায় যে অনেকে কানের পর্দা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রস নিঃসৃত হচ্ছে, পানি পড়ছে, কখনো কখনো পুজ হচ্ছে, এবং অনেকের এই পানি পড়ার সমস্যাটি বছরের পর বছর ধরে থাকছে। তাদের ক্ষেত্রে কি করণীয়? কানের ফুটা দুই রকমের আছে, একটা হলো সিরিয়াস একটা ফুটা, যেটা বলে আমরা কোলেস্টিয়াটোমা থাকে, এটা আনসেফ ভ্যারাইটি বলি আমরা, সেটা আলাদা, সেটা ইনসিডেন্স এক এক দেশে এক এক রকম, এটা খুবই কম। কারণ আপনার যে 100টা ফুটা থাকে কানের মধ্যে, এটা হয়তো 5%, কিন্তু এটা খুব সিরিয়াস। এটা কিন্তু কোনো সময় কান শুকাবে না। আমরা দেখতে হবে যে কোনো একটা অসুখ, আপনার ক্যান্সার হলো, ক্যান্সার যদি আপনার হয়ে থাকে, আপনি যতই চিকিৎসা করেন এটা কিন্তু পুরোপুরি ভালো হবে না, হয় পুরোপুরি কিওর হয়ে যাবে অথবা এটা বাড়তেই থাকবে। তো আপনাদের যে কোনো অসুখে দেখতে হবে কি, যে জিনিসটা কি প্রোগ্রেসিভলি বাড়তে আছে না এটা থামতেছে, থেমে আবার হচ্ছে। যদি কানে যদি কোলেস্টিয়াটোমা থাকে যেটা খুবই কম, তাহলে কিন্তু এটা খুবই আনসেফ ভ্যারাইটি এবং খুবই খারাপ, সেখানে কিন্তু কোনদিন কান শুকাবে না, কান সবসময় ভিজা থাকবে। তবে নর্মাল যেটা কানে ফুটা বলি, পর্দার ফাটা আছে, পর্দার সমস্যা হয়েছে, এটা তৈরি হয়ে ছোটবেলায় যে ইনফেকশন হলো সেরে গেল, আবার একটা ইনফেকশন হলো, সর্দি কাশি বাচ্চা লেগেই আছে, বাচ্চার অ্যাডেনয়েডের সমস্যা, টনসিলের সমস্যা, বারবার করে সর্দি কাশি হচ্ছে, বারবার করে কানের পর্দা ড্যামেজ হচ্ছে, হতে হতে একটা সময় যে 5-7-10 বার হওয়ার পরে দেখা যাবে কি ওরা আর হিল করতেছে না, কারণ কানের পর্দা ড্যামেজ হয়ে গেছে, হিলিংটা হচ্ছে না। এটা হলো একটা, এটি দিস দ্য কমনেস্ট কজ। এখান থেকেই কিন্তু কানের পর্দার ফাটাটা শুরু হয়, যেটা সেফ ভ্যারাইটি যেটা আমরা বলছি। এটা হয়ে গেল আপনার শেষ, এটা হয়ে গেল, এটা থেকে গেল, এটা যাবে না। যখনই কানের মধ্যে পানি ঢুকবে, কান খোঁচাইবে, তখনই ওটাতে কান দিয়ে পুষ পানি পড়বে, যখনই ঠান্ডা লাগবে তখনই কান দিয়ে পুষ পানি পড়বে। এটা একটা খারাপ জিনিস, এটা ধরে নিতে পারি আমরা কি কানের পর্দা তার একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। আমরা আরো কথা শুনবো এই বিষয় নিয়ে, একজন দর্শক আমাদের সাথে আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্ন আমি করুন। টাঙ্গাইল মধুপুর থেকে মিলন ভাই বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, আমার এই যে ঠান্ডা লাগলে গলা ভাঙে যায়, ডাক্তার দেখাইতে বলে যে কোনো এমনিতে ইনফেকশন কোনো কিছু নাই, বলে যে স্যালাইন গার্গল করবেন, হইলে আর ওই এলাস্টন খাইতে বলছে রাত্রে। আবার আমি কি করবো, এই তো এখনো ভাঙ্গা আছে, আবার ভালো হয়, ভাঙ্গা গলা ভাঙে যায়। জি ধন্যবাদ। যদিও আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা কথা বলছি তার সাথে সম্পৃক্ত নয়, তারপরে যেহেতু আপনাকে আজকে পেয়েছে, দর্শক প্রশ্নটি করেছে, আমরা আমাদের শরীরে আমাদের উপরে বিধাতা আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ডভাবে রিজার্ভ দিয়েছে। কিডনি যদি আপনি কিডনি ধরেন, কিডনি হার্টে ধরেন, হার্টে যদি 70-80% ব্লক থাকে কিছুই হয় না, 90%-95% ব্লক হলে হার্ট অ্যাটাক হয়। আমাদের প্রচণ্ড একটা রিজার্ভ দেওয়া আছে, ঠিক সেরকম গলারও একটা বিশাল রিজার্ভ আছে। আমরা গলাতে ইনিশিয়ালি গলা বসে যায়, আবার উঠে যায়, আবার উঠে, ওনা যেটা হচ্ছে যখনই ঠান্ডা লাগছে এই সর্দিটা নাকের জিনিসটা নাক থেকে গলায় চলে যাচ্ছে, কানে যেরকম যেতে পারে ভিতর দিয়ে নেজোফেরিংস দিয়ে, এটা গলাতেও নেমে আসতে পারে। এবং বেশিরভাগ কিন্তু ইনফেকশন, করোনা ধরেন, যে ইনফেকশনই হোক না কেন, ঢুকে কিন্তু নাক দিয়ে, ঢুকে নাক দিয়ে গলা যায়, লাংসে যায়,
কোনো সময় নাক পর্যন্তই থাকে, কোনো সময় গলায় চলে যায়। ওনার যেটা হচ্ছে, ওনার হয়তো একটা অ্যালার্জির ভাব আছে, যার জন্য ওই সমস্যাটা নাক থেকে গলায় চলে যাচ্ছে। ওনার গলা ভালো, একবার ঠান্ডা লাগলো, ওনার গলা বসে গেল, আবার ভালো হয়ে গেল, উনি তো ওটাকে পাত্তা দিলেন না, উনি আবার পরবর্তী ঠান্ডা লাগাচ্ছেন, আবার গলা বসছে। এই করতে করতে এক সময় যখন দেখবে গলাটা পার্মানেন্টলি বসে গেছে, আর উঠবে না তখন। এই জন্য এরকম আপনাদের যাদের সমস্যা আছে ওনাদের জন্য দরকার কি আসল যে প্রাইমারি কজ, এই যে নাকে সর্দি লাগতেছে, এটা জানি না লাগে, এটা জন্য কোনো কারণ আছে কিনা দেখে ওটা চিকিৎসা করে। ওটা চিকিৎসা করলে ওনার গলাটা তো সম্পূর্ণ রিকভার করছে। আরেকটা কথা এখানে বলে রাখি, অনেকে ঠান্ডা লাগলো, গলা বসে গেল, গলাটার সম্পূর্ণ রিকভারি করলো না। আমাদের কিন্তু গলার ক্যান্সার কিন্তু অনেক বেশি। সম্পূর্ণ, আমি ভয় দেখাতে চাচ্ছি না, সম্পূর্ণ রিকভারি করলে আপনার চিন্তা করার কিছু নাই। কিন্তু তাহলে সম্পূর্ণ রিকভার করলো না, কিছুটা থেকে গেল, তাহলে বুঝবেন আপনার একটা সমস্যা হচ্ছে। পরবর্তীতে আরও বেড়ে গেল, আপনাকে অবশ্যই গলাটা এন্ডোস্কোপি করতে হবে, গলাটা দেখাইতে হবে। এটা কিন্তু আপনি, উনি যে বলছে সম্পূর্ণ ভালো হয়ে যায়, আবার ঠান্ডা লাগে, আবার বসে যায়, আবার উনি চুপচাপ। আর একটা কথা হলো, যখনই গলা স্বর বসে যাবে, এটা হলো প্রোটেকটিভ মেকানিজম বডির জন্য। আপনার বডি আপনাকে বলছে কি আপনি কথা বলেন না। আমরা করি কারো জোরে জোরে কথা বলার চেষ্টা করি, কি গলাতে স্বর বাইর হচ্ছে না, জোরে জোরে বলি, এটা ঠিক না। আপনার ঠ্যাঙে ব্যথা হলে, পায়ে ব্যথা হলে আপনি কি জোরে জোরে হাঁটবেন না দৌড় দিবেন? আপনি বসে থাকবেন। আপনার হাতে ব্যথা হলে আপনি হাতটা ব্যবহার করবেন না। গলা যদি বসে যায় তাহলে আপনার গলা ইউজ করবেন না, গলা রেস্ট দিবেন, 1-2 দিন রেস্ট দিলে একটু সব সেরে যাবে। ধন্যবাদ। যেহেতু দর্শকের প্রশ্নটি আমাদের শেষ হয়েছে, আমরা প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি, আশা করি দর্শকও বুঝতে পেরেছেন। আমরা আবার চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয়, যেটি কানের যত্ন। কানের যত্ন নিয়ে আপনি বলছিলেন যে যেহেতু অনেক বারবার ইনফেকশন থেকে অনেকের হচ্ছে গিয়ে এই সমস্যাটি একদম দেখা যায় লেগেই থাকে। আবার এরকম অনেকে আছে যে সাঁতার কাটে, এবং চিকিৎসকরা বলেন বা অনেকেই বলেন যে সাঁতার কাটার সাথে যদি কানের কোনো সমস্যা থাকে তাহলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। কানের পর্দা যদি ফুটা থাকে তাহলে আপনি কানের আন্ডার ওয়াটার সুইমিং করতে পারবেন না, মানে পানির তলে যেতে পারবেন না। কানের পর্দা যদি ফুটা থাকে, কানের পর্দা যদি ফুটা না থাকে তাহলে আপনি সাঁতার কাটতে কোনো অসুবিধা নেই, ডাইভিংও করতে পারবেন, আন্ডার ওয়াটার সুইমিং করতে পারবেন, সুইমিং করতে পারবেন। একটা সমস্যা আছে, সুইমিং করার পর আমাদের দেশে একটা কমন টেন্ডেন্সি হলো কি আপনার ওই তুলা দিয়ে বা ওই টাওয়েল দিয়ে কান পরিষ্কার করা। এটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকর একটা অভ্যাস। কারণ আপনি যখন সুইমিং করতেছেন বা এমনি নর্মাল গোসলই করতেছেন, কানের ওয়ালটা কিন্তু অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ একটু স্থগিত হচ্ছে। আপনি যে হাতে পানির মধ্যে হাত ডুবাই রাখেন, হাতটাতে একটু দেখা যাচ্ছে কি হাতটা একটু ভিজে ভেজা হয়ে গেছে। এখন যদি আপনি ঘষা দেন তাহলে ওই জায়গাটা তো একটু ড্যামেজ হবে। এক্স্যাক্টলি। আর কানের ওয়ালটা তো অত্যন্ত সেন্সিটিভ ওয়াল। আমরা এখানে কানের মধ্যে গোসল করলাম, আমরা 10-15 মিনিট কানে পানির মধ্যে থাকলো, ভিতরে ওয়ালটা কিন্তু সগি হয়ে গেছে, মানে একটু ফুলা হয়ে গেছে। আপনি কটন বার দিয়ে বা দিয়ে তুলা দিয়ে অথবা সবচেয়ে যে টাওয়েলের কোনা দিয়ে খুব ভালো করে ঘুরাই করলেন, আপনি একটু সম্পূর্ণভাবে কানের ওয়ালটার মধ্যে ড্যামেজ করে অ্যাব্রেশন করে ফেললেন। এবং অ্যাব্রেশন হলে আপনার ওখানে ইনফেকশন হবেই। কাজে গোসল করেন, কিছু করেন, যদি আপনার থাকে না কানের পর্দা ফুটা থাকে, তো আন্ডার ওয়াটার সুইমিং করা যাবে না, ডাইভিং করা যাবে না, নর্মাল আপনি সুইমিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাবধান থাকতে হবে যে কানের মধ্যে পানি না ঢুকে। আর আপনি কোনো সময় আপনি বাইরে এসে সুইমিং শেষ করে তুলে মানে দিয়ে টাওয়েল দিয়ে কান পরিষ্কার করবেন, এটা ঠিক না। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথাটি আপনি বলেছেন যে কানের ওই সময় কি করতে হবে। তো কান তো আমাদের শ্রবণ শক্তি এবং হচ্ছে কি আমাদের কানে শুনতে যে সাহায্য করছে, তারপর অনেকের আছে এরকম যে বয়সের সাথে সাথে শ্রবণ শক্তিটা একটু কমে যায়, আবার অনেকে এমনও আছে অল্প বয়সেও শ্রবণ শক্তি কমে যায়। এটির পিছনে কি কারণ এবং কি করতে হবে? বয়সকালে তো সবারই সব কিছুই আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের জয়েন্টগুলো কমে গেছে, হাঁটু দিয়ে হাঁটতে পারি না, কোমরে ব্যথা করে, আমাদের মাথা বুদ্ধি কমে গেছে, ব্রেনে মনে থাকে না, সবই তো চলে যাচ্ছে। চশমা লাগাচ্ছি, চশমা অবশ্য অন্য একটা ব্যাপার আছে, এটা অল্প বয়সে হয়। কানে তো আমাদের শ্রবণ শক্তি বয়স হলে কমেই যাবে, কমে গেলে আমাদের হিয়ারিং এইড ইউজ করতে হবে। এখানে কোনো স্কোপ নাই অন্য কিছু করার। অনেক সময় দেখা যায় আপনার আমি বয়সের সঙ্গে শ্রবণ শক্তি কমে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার সর্দিও আছে, সর্দির জন্য আরেকটা এক্সট্রা কমতেছে। সেখানে সর্দিটা ক্লিয়ার করলে আমার অনেক সময় এমনি কানটা কিছুটা ভালো হয়ে যায়, 19-20 হবে, কিন্তু 18-20 হবে না। কাজে বয়সের জন্য যদি শ্রবণ শক্তি কমে যায়, প্রথম দিকে মানুষ অতখানি পাত্তা দেয় না। আমরা যখন চশমা ইউজ করি, ফ্যাশনেবল চশমা ইউজ করি, খুব মজা পাই, কিন্তু আপনার ইসের বেলা আর নাম কি কানের বেলা কিন্তু হিয়ারিং এড ইউজ করতে গেলে লোকে মনে করে বোধহয় সে বয়স্ক হয়ে গেল, বুড়া। আলটিমেটলি সলিউশন হলো ওই লোকের সামনে হা করা, মানে একটা বেকুবের মতো বিহেভ করার চাইতে হিয়ারিং এড ইউজ করা। আজকাল তো ফ্যান্সি হিয়ারিং এড চলে আসছে, এটা হলো বয়স্ক, মানে 65-র উপরে আমরা ধরতে পারি, তার আগে এটা হওয়ার কথা না। এর আগে যদি হয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে।
অল্প বয়সে কিছু কিছু অসুখ আছে যার জন্য আমরা কানে কম শুনি। ঠান্ডা লাগা থেকে কানের মধ্যে যদি পানি জমে তাহলে আমরা কানে কম শুনি। আমরা যদি কানের পর্দা ফুটা হয়ে যায় তাহলে আমরা কানে কম শুনি। কানের মধ্যে কিছু অসুখ বিসুখ আছে তার জন্য কিন্তু কানে কম শুনি। জি। অল্প বয়সে কানে কম শোনা উচিত না। ও যদি কানে কেউ কম শুনে তাহলে ওটাও একটা দেখতে হবে কি এটা সমস্যা হচ্ছে, সমস্যার জন্য বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে, সাধারণ লোকে শরণাপন্ন হলে হবে না। তবে এটা সত্যি কথা কি ঠান্ডা লাগলে কিন্তু অনেকেই কিছু দিনের জন্য, কয়েক দিনের জন্য কানে কম শুনে। প্লেনে উঠলে যেরকম আপ অ্যান্ড ডাউন ব্যারোট্রমা, নামার সময় বিশেষ করে কান ব্লক হয়ে যায় এবং এটা 2-3 দিন থাকে, এটা সব চলে যায়। আবার আপনি জোরে সোরে সাঁতার শুরু করলেন, ডাইভ দিলেন, আনঅ্যাকাস্টম ডাইভিং করলেন, কক্সবাজারে যে বিরাট একটা ঝাঁপ দিলেন পানির মধ্যে, তখন আবার কান একটা দেখা গেল Swimming ব্লক pool এ হয়ে যায়, যায়, এরকমও তো অনেকে করে। ব্লক হয়ে গেল, এটা হয়, এটা 2-4 দিনের মধ্যে চলে যাবে। আচ্ছা। কিছু হ্যাঁ। তো কানের এই যে শ্রবণ শক্তির কথা বলেছেন, অনেকে তো আছে যে জন্মগতভাবে মুখ বা বধির হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি কারণে সাধারণত হয়? হ্যাঁ, আপনার বধির হলে মুখ হবে আপনি যদি কানে না শুনেন। আমি জন্মের সময় যে কথাটা শুনতেছি, আমার বাপের কথা শুনছি, মায়ের কথা শুনছি, সেটাই তো আমার মাতৃভাষা, সেটা শুনতেছি। আমি কিন্তু কথা বলছি 1 বছর পরে। জি, আপনার আগে একটা ঢুকতেছে ইনফরমেশনটা, ওটা সিনথেসিস হয়ে আপনার যে বহিঃপ্রকাশ হচ্ছে কিন্তু 1 শিখছে বছর তারপরে। আমি বলতেছি। তো এরকম আপনার যদি ছোটবেলায় যদি কানে না শুনে তাহলে তো একটা বিশাল সমস্যা। তাহলে তো আর একটা 2টা সমস্যা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সে কথা বলতে পারবে না, এটা একটা সমস্যা। আর 2 নম্বরে সে যদি কানে যদি ছোটবেলা থেকে না শুনে, কানের যে জায়গাটা আমাদের ব্রেনের যে জায়গাটা শোনার সঙ্গে সম্পৃক্ত, ওইটা কিন্তু মরে যাবে। ওটা কিন্তু মানে ডিজিজ অ্যাট্রোফি হবে। ওটা কাজ করতে না করে করে ওটা কিন্তু অ্যাট্রোফি হয়ে যাবে, ওই কাজ থাকবে না। যে আমরা বলে না কি যারা কানে কম শুনে তারা চোখে ভালো দেখে বা তাদের বুদ্ধি বেশি, একটা অংশ যদি চলে যায় ওই জায়গাটা কিন্তু অন্য একটা অংশ, ব্রেনের অন্য একটা অংশ দখল করে নেবে। ওইটা আপনি 5-6 বছর পার হলে আপনি শেষ, ওইটা আর জীবনে ফেরত আসবে না। কাজেই আমাদের জন্ম থেকে কানে কম শুনি, এটা অত্যন্ত সিরিয়াস একটা আমাদের কানে শোনার ব্যবস্থা করতে হবে। আজকাল আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট ইউজ করি, এটা দিয়ে কানে হয়তো অল্প কম শুনলে আপনার হিয়ারিং এর ইউজ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে। আর যদি কমপ্লিটলি একদম কান যদি একদম কমপ্লিটলি কিছু না থাকে তাহলে কিন্তু আপনার ককলিয়ার ইমপ্ল্যান্ট ইউজ করতে এই যে হবে। এইসব ক্ষেত্রে শিশুদের অভিভাবকদের আসলে কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? এইটাই বলছি, ওই যে 6 বছর যদি পার হয়ে যায় তখন কিন্তু ব্রেনের অংশটা কিন্তু অন্যরা দখল করে ফেলে, ফলে আর আপনি আর নর্মাল শুনতে পাবেন না। তখন আপনাকে সাইন ল্যাঙ্গুয়েজে চলে যেতে হবে, মানে মুখে বুঝে যেরকম শুনে, কিন্তু আপনাকে করতে হবে ইমিডিয়েটলি। কাজে জন্মের সময় তো আমরা বুঝতে না পারলেও আমাদের তো টেস্ট করি, আমেরিকাতে টেস্ট করা জন্মের পরপরই কানে টেস্ট করা হয়, এই কানে কেমন শুনে। আমরা দেশে এখন জন্মের পরপরই কানে টেস্ট পাওয়া মানে যায়। একটু সচেতন থাকতে হবে সচেতন। অভিভাবকদের। আপনার ধরুন আমি যখন ইউকেতে ছিলাম, ইউকেতে কিন্তু 10 মাস বয়সে প্রত্যেকটা ছেলের কিন্তু বা মেয়ের কানে হিয়ারিং টেস্ট করা হয়। আমেরিকাতে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্মগত একটা স্ক্রিনিং করা হয়। আমাদের সেটা করা হয় না। তবে আমি বাবা মাকে সবাই বলবো আপনারা দয়া করে 1 বছর 1.5 বছরের মাথায় এটা কানের একটা হিয়ারিং টেস্টটা করেন। যে কোনো জায়গায় হিয়ারিং সেন্টার প্রচুর আছে, হিয়ারিং টেস্টটা করে দেখেন জি, ছেলে। আমরা আরো কথা শুনবো। এখন আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুদিন আগে যে কারো কথা শুনছিলাম, হিয়ারিং টেস্ট করেছিলাম। আমি মোবাইল পেমেন্টে জব করি, তো আমার সারাদিন মোবাইলে কথা বলা লাগে। তো আমি হিয়ারিং টেস্ট করেছিলাম, ওনারা অসুস্থ থেকে আমার হিয়ারিং লস আছে এবং তার 3-4 মাস আগে আর কি, তখন আমার কানে একটা রিঙ্গিং সাউন্ড হতো, ওটাও কন্টিনিউ এখনো করতেছে, তখনও ছিল। এখন একটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। এখন আমি আসলে খুবই পরামর্শ দরকার তাদের যে কি করবো এবং বিশেষজ্ঞ কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব, এটার জন্য একটু গাইডলাইন দিলে আমি সেভাবে ট্রিটমেন্টটা করাবো ইনশাল্লাহ। এইটার জন্য সবার খুব উপকার হবে স্যার যদি আমাকে একটু গাইডলাইন দিন। ধন্যবাদ দর্শক। আমরা এই প্রশ্নটির উত্তরটি নিব, তার আগে আমাদের একটি বিরতির সময় হয়েছে। বিরতির পরে এসে আমরা উত্তরটি নিচ্ছি। প্রিয় দর্শক, পিউলি মেডিকেল 24 থেকে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি পিউলি মেডিকেল 24-এ। আজকে আমরা কথা বলছি কানের যত্ন নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার জাহিদ আল আমিন। আমরা শুনছিলাম কানের যত্ন নিয়ে বিভিন্ন ধরনের টিপস এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে পরামর্শ। তো এর মধ্যে একজন দর্শক কিছুক্ষণ আগে জানতে চাইলেন যে মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলার কারণে শ্রবণ শক্তি হ্রাসের একটা সমস্যা অনুভব করছেন, তো সেই ব্যাপারে একটু আপনার মন্তব্য। আমাদের তো আসলে কানের শোনার কিন্তু একটা বিশাল সমস্যা আছে। আমরা যদি কানে বেশি জোরে শব্দ শুনি তাহলে কিন্তু কানটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়। যেরকম ধরেন আমাদের লিমিট হলো, যখন পাবে যায় লোকে, পাবলিক এসব হাউসে যেখানে যায়, যেখানে শব্দ টব্দ হয়, নয়েজ হয়, ডিস্কো হয়, এটাতে বলছে যে লোকটা কাজ করে, সে যদি দিনে 8 ঘন্টা করে কাজ করে, সপ্তাহে 5 দিন, তাহলে তার কানে অত ড্যামেজ হয় না। শব্দ থাকে কিন্তু 80-90 ডেসিবেল। জি, হোয়ারে যখন এটা যখন একটা
ইসের শব্দ হয়, বোমের শব্দ হয়, যেরকম আমাদের অনেকের কানের পাশে বোম ফাটলো বা কিছু হলো, দেখা গেল কি 0.3 সেকেন্ডে কিন্তু কানের একদম ড্যামেজ হয়ে গেল। কাজে নয়েজটা যত বাড়তে থাকবে ড্যামেজটা কিন্তু তত বেশি হবে। তো ওই যে বলতেছিলেন উনি মোবাইল ফোনে কাজ করে, এটা কাজ করে, এখান থেকে বাঁচার উপায় হলে কিন্তু ওনাকে নয়েজ প্রোটেকশন করতে হবে, নয়েজ যাতে না যায়। যেরকম আপনি দেখছেন এয়ারপোর্টে যারা থাকে তাদের কানের মধ্যে ইয়ার মাফ থাকে, ঢাকা থাকে, যাতে শব্দটা কম আসে, এটা প্রোটেকশন দিতেই হবে। আর আরেকটা সমস্যা হলো আপনি যদি ওপেন কথা বলেন তাহলে কিন্তু নয়েজটা কম আসে কানের মধ্যে, কিন্তু আপনি কানে লাগায় কথা বলেন বা এই যে আপনি ব্লুটুথ দিয়ে কথা বলেন, শব্দ কিন্তু অনেক বেশি হয়। এই জন্য আমাদের যারা ওনাদের মতো যারা লোক আছে যারা সারাক্ষণ শব্দের মধ্যে থাকে, এক নম্বরে শব্দ এক্সপোজারটা একটা লিমিট করা উচিত। কারণ হলো আমাদের দেশে তো যারা কাজ করে তারা সকাল থেকে রাত পর্যন্ত ওই মোবাইল দিয়ে কাজ করতেছে, কিন্তু আসলে তো বিদেশে একটা লিমিট আছে, আপনি দিনে 8 ঘন্টা বেশি 8 ঘন্টা কাজ করে যদি আপনি গ্যাপ দেন তাহলে আপনার কানটা রিকভার করার সময় পায়। এটা হচ্ছে না। আপনাকে যে ওনাকে কথা বলতেছি, আপনাকে কানের মধ্যে আপনি সব মোবাইলটা বাইরে রাখবেন, শুনবেন, লোকে শুনবে, কিছু করার নাই, আপনার নিজেকে তো আগে বাঁচাইতে হবে। আপনি নিজেকে আগে বাঁচান, আপনি মোবাইলটা ডাইরেক্ট কানে ধরেন না বা কানের মধ্যে হেডফোন দিয়ে কথা বলেন না, এতে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। অবশ্য এটি যে সত্যি কথা, উনি কানে কম শুনতেছে, এবং কম শুনলে কিন্তু আরেকটা সমস্যা হয় যে মাথা ঘোরানো, কিন্তু কানে ভোঁ শব্দ হয় ওনার যেটা হচ্ছে, এটা ওনার থেকেই হচ্ছে। কম শোনা, ওই যে আপনি কম শুনতে ওটা প্রোটেকশন দিচ্ছে, ওই যে শব্দগুলো আর শব্দ দূষণ হচ্ছে না। ঢাকা শহরে তো এমনি শব্দ দূষণ অনেক বেশি, যেখানে নর্মাল শব্দের লেভেল 30 ডেসিবেল থাকা উচিত, 40 ডেসিবেল থাকার কথা, ঢাকা শহরে 50-60 ডেসিবেল, বিভিন্ন রাস্তার মধ্যে 70-80 ডেসিবেল পর্যন্ত শব্দ। আননেসেসারি হর্ন মারে, মানে কিছু কিছু লোকের স্বভাব হলো হর্ন মারা, আননেসেসারি হর্ন মারা তো একটা শব্দ দূষণ। তো এটা আপনার কানে যাক বা অন্য লোকের কানে যাক, নেচারের মধ্যে শব্দটা থাকুক, এটা তো একটা শব্দ দূষণ। আমি কেন খামাখা শব্দ দূষণ করব? এই জন্য শব্দ দূষণ আমাদের চেষ্টা করতে হবে কম করার জন্য। হাইড্রোলিক হর্ন যেগুলো আছে সেগুলো ইউজ করা বন্ধ করতে হবে। আর ওনারা যারা সবসময় কানে শব্দ নিয়ে থাকেন, মানে শব্দ নিয়ে কাজ করেন, ওনাদের প্রথম থেকে উচিত ড্যামেজ হওয়ার আগেই যে আপনি কানে জানি শব্দ বেশি না যায়, আপনি মোবাইলটাকে খোলা রাখেন, কানে বা এটা দিয়ে কাজ করেন না, এটা করতে পারবেন না। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনাকে জব চেঞ্জ করতে হবে। আপনাকে যদি আপনার অথরিটি বলে কি না আপনাকে মোবাইল এইটা দিয়েই হেডফোন দিয়ে কথা বলতে হবে, অন্য লোকের অসুবিধা হচ্ছে, তাহলে আপনাকে এমন জায়গায় কাজ করতে হবে যাতে আপনার হেডফোন ইউজ করতে না হয়। হেডফোন ইউজ করলে আপনার কান আরও ধীরে ধীরে বেশি খারাপ হবে, এটা সত্যি কথা। অথবা লেভেলটা অনেক ডাউন করে রাখতে হবে যাতে আপনি মিনিমাম শুনতে পান, বেশি শব্দ শুনতে না পান। এটা হলো একটা জিনিস। আর এখন মানুষের শব্দ, কানে শব্দ দূষণ শুরুই হয়ে গেছে, কানে ওনার ভব শব্দ শুরু হয়েছে, মাথাও ঘুরাতে থাকতে পারে। ওরা অত্যন্ত সচেতন হতে হবে কিভাবে উনি এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবে। প্রথম কথা হলো অ্যাভয়েড করতে হবে, তারপরে বাকিটা। কিছু কিছু ওষুধ আছে, চিকিৎসা আছে, আমরা যে শব্দ হয় কানে ভোঁ শব্দ হয়, যে চিকিৎসা আছে, অপারেশনও আছে। হ্যাঁ, কিন্তু আগে হলো আপনাকে দূষণ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, দূষণটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে, এটা ওনাকে বুঝতে হবে। হ্যাঁ, এই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এই যে কানের মধ্যে সমস্যা কিন্তু হচ্ছে এরকম একটি অবস্থা যে মাথা ঘোরাচ্ছে, এবং মাথা যেহেতু ঘুরায় অনেকেই ভাবে যে মাথার সমস্যার জন্য মাথার ডাক্তারকে দেখাই। আসলে কি করতে হবে? একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শটা শুনতে চাই। আপনার যদি মাথা ঘুরায়, মাথার সঙ্গে যদি আপনার শরীরে এখানে প্যারালাইসিস থাকে, এখানে এটা থাকে, এখানে ওটা থাকে, মুভমেন্টের সমস্যা হয়, তাহলে আপনি বুঝবেন এটা ব্রেনের সমস্যা। আপনার যদি মাথা ঘোরানোর সঙ্গে দেখেন কি চোখের সমস্যা জড়িত আছে, তাহলে বুঝবেন এটা চোখের সমস্যা। আপনি যদি দেখেন কি মাথা ঘোরানোর সঙ্গে কানে আপনার ভোবো শব্দ হচ্ছে, কান দিয়ে কম শুনতেছেন, কান দিয়ে ফুসপাড়ি পড়তেছে, ধরে নেবেন এটা কান থেকে হচ্ছে। আপনি যদি মাথা ঘোরানোর সঙ্গে আপনার ঘাড়ের মুভমেন্ট জড়িত, সকালে উঠে দেখলেন কি মাথা ঘোরাচ্ছে, নাড়াচাড়া করার সময় মাথা ঘোরাচ্ছে, তাহলে বুঝবেন কি আপনার এটা ঘাড়ের থেকে হচ্ছে। মানে আমি এটা রুল অফ থাম, মানে ব্রডলি বললাম কি আপনি দেখে নেবেন কি আপনার মাথা ঘোরানোর সঙ্গে অ্যাসোসিয়েটেড কি আছে। আপনার কান দিয়ে পুষপানি পড়তেছে, কানে কম শুনতেছেন, কানের মধ্যে অন্য কিছু হচ্ছে, কানে ডিসচার্জ হচ্ছে, আপনি বুঝবেন কি কানের মাথা ঘোরাচ্ছে, বুঝবেন কি এটা হয়তো কান থেকে হচ্ছে, হয়তো 100% বলা যাবে না, হয়তো। এইভাবে আপনার বুঝতে হবে কি কানের সঙ্গে মাথা ঘোরানোর সম্পৃক্ততা কোথায় আছে। ঠান্ডা লাগছে, মাথা ঘোরাচ্ছে, ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, কানের মধ্যে কম শুনতেছেন, কান ব্লক হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, বুঝবেন কি আপনি এটা কানের সঙ্গে সম্পৃক্ত। এগুলো বেশিরভাগ সময় যদি অ্যাকিউট কেস হয় সেরে যাবে, যদি ক্রনিক হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, একটু ঝামেলা। বয়স্কদের ক্ষেত্রে এবং এমনও দেখা যায় মধ্য বয়স থেকে এখন অনেকেই আছে এই অসুবিধাটার কথা বলেন যে তাদের ঘুম থেকে ওঠার পরে বা বসে থেকে দাঁড়ানোর পরে তাদের মাথা ঘোরাচ্ছে এবং তাদেরকে কোনো কিছু একটা ধরে দাঁড়িয়ে থাকতে হয় বা বসে একটু রেস্ট নিতে হয়, এবং চিকিৎসকরা কখনো কখনো বলেন যে না এটিও নাকি কানের সমস্যা। আসলে এই ব্যাপারটা কি?
আপনাকে বুঝতে হবে কি আমার বয়স হয়েছে, আর আমরা অনেক সময় বুঝতে চাই না কি আমাদের বয়স হয়েছে। আপনি হঠাৎ করে দাঁড়ায় গেলে তো হবে না, আপনার বয়স আর আমার বয়স তো এক না। আপনি এখন লাফ মারে উঠবেন, আকাশে উঠবেন, নামবেন, কিছুই হবে না। কিন্তু আমাদের যে হঠাৎ করে দাঁড়াতে, এটা আমরা বুঝতে চাই না। আমরা বিছানা থেকে ওঠার সময় আস্তে আস্তে বসতে হয়, বসে তারপরে আস্তে আস্তে দাঁড়াইতে হয়, এটাই নিয়ম। আমরা হঠাৎ করে গেলাম, বয়স যে হয়ে গেছে আমাদের মন মানতে চায় না, এটা সমস্যা। সব বিছানা থেকে ওঠার পরে যদি মাথা ঘুরায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘাড়ের সমস্যা আছে, এটা সত্যি কথা। তবে অবশ্যই কানের সমস্যা থেকেও হতে পারে। তবে ঘাড়ের যে একটা এখানে জয়েন্ট সার্ভাইকাল ভার্টেব্রা, এখানে থেকে সমস্যা হচ্ছে, এখানে স্পাজম হচ্ছে, আপনার শোয়ার পশ্চারে ভুল হচ্ছে, আপনি বেশি বালিশ নিয়ে শুচ্ছেন, নরম বিছানায় শুচ্ছেন, এগুলো থেকে বুঝতে হবে আপনার এই যে জিনিসগুলো আপনার শোয়ার সঙ্গে সম্পর্কিত এবং আপনার বিছানার সঙ্গে সম্পর্কিত, বালিশের সঙ্গে সম্পর্কিত। শক্ত নরম বিছানায় শোয়াটা কোনো বুদ্ধিমানের মতো কাজ না। আমাদের পুরোপুরি যেটাতে শুতো, মাটিতে শুতো, পাটির উপর শুতো, হয়তো ছোট্ট একটা কাঁথা বিছায় তার উপর শোয়া, এটা অনেক সেফ আমাদের জন্য। অল্প বালিশ। আমরা কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার যে পরামর্শ আছে একটু সংক্ষেপে শুনে নিতে চাই। আপনারা কানকে হেলায় করবেন না, একটা কান চলে গেল আরেকটা কান আছে এটা মনে করবেন না। শরীরের প্রত্যেকটা অঙ্গই কিন্তু ইম্পর্টেন্ট। একটা কান যদি নষ্ট হতে থাকে, আচ্ছা ওটা দিয়ে চালাই দিব, এটা ঠিক না। কানকে আপনি শুকনা রাখবেন, কানের মধ্যে কোনো পারতপক্ষে কটন বাড ইউজ করবেন না, কানের মধ্যে আপনি খোঁচাখুচি করবেন না। আর কান থেকে যদি কোনো পারসিস্টেন্ট কোনো সমস্যা, মানে পুজ পানি পড়তেছে বা কানে কোনো সমস্যা হচ্ছে, কানে শুনতে কম হচ্ছে, অথবা মধ্যে কানে শোনার সঙ্গে সঙ্গে কানে ভোব শব্দ হচ্ছে, অথবা এর সঙ্গে সঙ্গে মাথাও ঘোরাচ্ছে, তাহলে আপনারা দয়া করে বিশেষজ্ঞ পরামর্শ নেবেন। সাধারণ লোকের রাস্তা থেকে যারা কান পরিষ্কার করে তাদের পরামর্শ নিয়ে লাভ হবে না, অথবা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে লাভ হবে না। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। চ্যানেল 24 এর দর্শক শ্রোতাবৃন্দকে আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।